গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 22 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রামকৃষ্ণনগর পৌরসভা শহরের বাজারের ব্যবসায়ীদের হাতে দোকানগুলোর জন্য জায়গার এগ্রিমেন্ট পেপার তুলে দিয়েছে মঙ্গলবার। রামকৃষ্ণনগর পৌরসভার কার্যালয়ে বাজারের ব্যবসায়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে দোকানের বিটার এগ্রিমেন্ট পেপার বিতরণ করলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব বলেন, পৌরসভা গঠন হওয়ার আগে এই বাজারের কিছু ব্যবসায়ী আঞ্চলিক পঞ্চায়েত থেকে তাদের বিটার লাইসেন্স পেয়েছিলেন, কিন্তু 88% মানুষ এখনও পর্যন্ত কোনো লাইসেন্স পাননি। রামকৃষ্ণনগর পুর বোর্ড গঠন হওয়ার পর অনেকবার চেষ্টা হয়েছে এই প্রক্রিয়া চালু করার, কিন্তু নানা অসুবিধায় এতদিন তা হয়ে ওঠেনি। প্রায় 50 জন ব্যবসায়ী আবেদন করেছেন, এর মধ্যে 30 জনের সঙ্গে পৌরসভার এগ্রিমেন্ট হয়ে গেছে। হিমাংশু দেব বলেন, 4 জন ব্যবসায়ীকে এগ্রিমেন্ট পেপার দিয়ে সেটা শুরু হয়েছে। চেয়ারপারসন প্রতিমা নাথ বলেন, এত বছর ধরে বাজারে ব্যবসায়ীরা ব্যবসা করছেন, সেই স্বীকৃতি আজ তাদের মিলেছে। ব্যবসায়ীদের সুরক্ষার জন্য রামকৃষ্ণনগর পৌরসভা এগ্রিমেন্ট করে তাদের নিজের বিটা দিয়েছে। গত কয়েক বছর আগে রামকৃষ্ণনগর বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, সেই ঘটনার পর ব্যবসায়ীরা কোনো সুযোগ সুবিধা পাননি সরকার থেকে, কারণ তাদের কাছে কোনো সরকারি বাজারের পঞ্চায়েতের কোনো এগ্রিমেন্ট ছিল না। তাদের কোনো এগ্রিমেন্ট না থাকায় বৈধ কাগজপত্র ছিল না, যার ফলে তারা কোনো ধরনের সুবিধা পাননি। এবার যারা এগ্রিমেন্ট করেছেন তারা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, এছাড়াও যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। চেয়ারপারসন বলেন, আগামীতে রামকৃষ্ণনগর পৌরসভা এই বাজারকে আরও উন্নত করবে। প্রায় 80 কোটি টাকার প্রকল্প তৈরি হচ্ছে। পরবর্তী খবরটি হলো, রাজ্য কমিটি থেকে 2027 সালে হজযাত্রার জন্য অনলাইন দরখাস্ত গ্রহণের সময়সীমা আগামী 24 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলায় আগামী বছরে হজে যেতে ইচ্ছুক যারা এখনও তাদের অনলাইন দরখাস্ত জমা করেননি, তাদের আগামী 24 জুলাইয়ের মধ্যে দরখাস্ত দাখিল করতে জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন চৌধুরী আবেদন জানিয়েছেন। অপরদিকে হাইলাকান্দি জেলার লাইফলাইন হিসেবে পরিচিত 6 নং দলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের বেহাল দশা এখন জেলার মানুষের নিত্যদিনের দুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। পূর্ত বিভাগের অধীন এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে কার্যত সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে গোটা সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। অনেক জায়গায় পিচ সম্পূর্ণ উঠে গিয়ে পাথর বেরিয়ে এসেছে। কোথাও কোথাও রাস্তার উপর এমন গভীর গর্ত তৈরি হয়েছে যা দেখতে ছোট পুকুরের মতো। জেলার সঙ্গে শিলচর তথা বরাক উপত্যকার অন্যান্য এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই জাতীয় সড়ক। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বাস, ছোটো গাড়ি, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে, কিন্তু রাস্তার বেহাল অবস্থার দরুন যানবাহন চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো জলে ভরে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং বহু মানুষ আহত হচ্ছেন। অপরদিকে অপরিবর্তিত রাজ্যের বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃত্যু। আসামে বর্ষার দাপট ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। টানা কয়েকদিনের প্রবল বর্ষণ, অরুণাচল প্রদেশ থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ব্রহ্মপুত্র সহ একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় উজান অসম কার্যত বন্যার কবলে। মঙ্গলবার রাত পর্যন্ত সরকারি হিসেবে বন্যা সম্পর্কিত ঘটনায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। শুধু মঙ্গলবারেই 21 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 5 লক্ষ ছাড়িয়েছে। শত শত গ্রাম প্লাবিত, হাজার হাজার পরিবার ঘরছাড়া। বহু মানুষ এখনও বাড়ির ছাদ, উঁচু বাঁধ কিংবা বিদ্যালয়ে আশ্রয় নিয়ে উদ্ধারকারী বাহিনীর অপেক্ষায় দিন কাটাচ্ছেন। সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, অগ্নি নির্বাপক বাহিনী ও জেলা প্রশাসনের নিরবিচ্ছিন্ন অভিযানের মধ্যেও দুর্ভোগের শেষ নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধেমাজি, লখিমপুর, ডিব্রুগড়, শিবসাগর, চড়াইদেব, যোরহাট, গোলাঘাট ও তিনসুকিয়া জেলা। ব্রহ্মপুত্র, সুবনশিরি, বুড়িদিহিং, দিখৌ, ডিসাং সহ একাধিক নদী এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। বহু জায়গায় নদীবাঁধ উপচে জল ঢুকে পড়েছে নতুন নতুন এলাকায়। শত শত গ্রাম সম্পূর্ণ প্লাবিত। হাজার হাজার হেক্টর কৃষিজমি জলের নিচে চলে গিয়েছে। ধানের চারা, শাকসবজি, পাট, আখ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চা বাগানে জল ঢুকে উৎপাদন ব্যাহত হয়েছে। বহু গবাদি পশু বেঁচে গিয়েছে। অসংখ্য মাছের খামার নষ্ট হয়েছে। গ্রামীণ সড়ক, কালভার্ট ও ছোট সেতুর ক্ষতিতে
বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের সংকটও বাড়ছে। আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক ডজন ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন হাজারো দুর্গত মানুষ। চাল, ডাল, শুকনো খাবার, শিশু খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ত্রিপল ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর জলবাহিত রোগ রুখতে বিশেষ মেডিকেল টিমও মোতায়েন করেছে। এই বিপর্যয়ের মাঝেও আশার আলো হয়ে উঠেছে উদ্ধারকারী বাহিনী। সেনাবাহিনীর বিশেষ ফ্লাড রিলিফ কলাম, এনডিআরএফ ও এসডিআরএফের দল নৌকা নিয়ে দুর্গম গ্রামে পৌঁছে শিশু, বৃদ্ধ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা মহিলাদের নিরাপদ স্থানে সরিয়ে আনছে। কোথাও কাঁধে করে বৃদ্ধকে বহন করছেন উদ্ধার কর্মীরা, কোথাও বুক সমান জল ভেঙে শিশুকে কুলে নিয়ে বেরিয়ে আসছেন তারা। যেসব এলাকায় সড়ক ও নৌপথে পৌঁছানো যাচ্ছে না, সেখানে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে। সেনাবাহিনীর উদ্ধারকারী দল গত কয়েকদিনে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে এবং দুর্গত এলাকায় খাদ্য, পানীয় জল ও জরুরি সামগ্রী পৌঁছে দিচ্ছে। তবে এই বন্যার সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় লিখেছে চড়াইদেও জেলার অভয়পুরী গ্রাম। প্রবল স্রোতে প্রথমে ভেসে যান টুটুমণি দাস ও তার কন্যা বিদিশা দাস। তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন পরিবারের 2 সদস্য বিদ্যুৎ দাস ও বিশ্ব দাস। শেষ পর্যন্ত 4 জনকেই আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। একই পরিবারের 4 সদস্যের মৃত্যু গোটা রাজ্যকে শোক স্তব্ধ করে দিয়েছে। সংখ্যার হিসেবের বাইরে এই একটি ঘটনাই যেন বন্যার প্রকৃত নির্মমতার প্রতীক হয়ে উঠেছে। বন্যা ও ভূমিধসের ঘটনায় রাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 31 জনের। মঙ্গলবারে 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি তথ্য মতে এদিন গোলাঘাটে 2, চড়াইদেউয়ে 5, জোরহাটে 1 ও শিবসাগরে 13 জনের বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উদ্বেগ, নতুন করে আরও এলাকা প্লাবিত হতে পারে। সেই কারণে জেলা প্রশাসন, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্বাস্থ্য দপ্তরকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। অপরদিকে আত্মসমর্পণ করুন, না হলে জামিন বাতিল, সুনমকে নির্দেশ সুপ্রিম কোর্টের। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে অভিযুক্ত সুনম রঘুবংশীকে আত্মসমর্পণের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দেশ না মানলে তার জামিন বাতিলের বিষয়ে বিবেচনা করা হবে। মঙ্গলবার বিচারপতি এম সুন্দরেশ ও বিচারপতি পিপি বোরালের বেঞ্চ মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করা হয়। রাজা রঘুবংশী হত্যা মামলায় সুনমকে দেওয়া মেঘালয় হাইকোর্টের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মেঘালয় পুলিশ। শুনানিতে আদালত জানায়, সাক্ষ্য গ্রহণের গুরুত্বপূর্ণ পর্ব চলাকালীন অভিযুক্তকে আত্মসমর্পণ করতেই হবে। এরপরই তার জামিনের প্রশ্ন বিবেচনা করা হবে। শুনানিতে বিচারপতিরা বলেন, আদালতের সামনে 2টি পথ খোলা রয়েছে। প্রথমটি মামলার গুরুত্ব বিবেচনায় জামিন বাতিল করা, দ্বিতীয়টি সাক্ষীদের জেরা শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া। আদালতের মতে দ্বিতীয় পথটি সুনমের জন্য বেশি উপযুক্ত, তাই প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দ্রুত আত্মসমর্পণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, এই বিষয়ে আর অযথা বিতর্কের অবকাশ নেই। উল্লেখ্য, এর আগে গত 3 জুলাই মেঘালয় পুলিশের আবেদন খারিজ করে সুনমের জামিন বহাল রেখেছিল শীর্ষ আদালত। তবে সর্বশেষ শুনানিতে আদালতের অবস্থান বদলেছে। মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যবসায়ী সুনম রঘুবংশীর বিরুদ্ধে অভিযোগ, আর্থিক লাভের উদ্দেশ্যে বাড়াটে দুষ্কৃতীদের দিয়ে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তিনি। গত বছরের 23 মে মেঘালয়ের সুহরা এলাকায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন নবদম্পতি। পরে 2 জুন একটি গভীর খাদ থেকে উদ্ধার হয় রাজা রঘুবংশীর দেহ। তদন্তে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। প্রথমে আত্মগোপন করলেও পরে সুনম সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া চলছে। অপরদিকে নাগরিকপঞ্জি সুদদের আবেদন প্রক্রিয়া শুরু করার দাবিতে সুপ্রিম কোর্টে জমিয়ত উলামায়ে হিন্দ রাজ্য সমন্বয়ককে নোটিশ আদালতের। 2019 সালে প্রকাশ পেয়েছে আসামের জাতীয় নাগরিকপঞ্জি, কিন্তু নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া 19 লক্ষ লোকের ভাগ্য আজও ঝুলে রয়েছে। তাই নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া লোকদের হাতে রিজেকশন স্লিপ দিয়ে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু করতে দেরি নিয়ে কেন্দ্র রাজ্য সরকারকে মঙ্গলবার নোটিশ দিল সুপ্রিম কোর্ট। আসাম রাজ্য জমিয়ত উলামার দায়ের করা আবেদনের শুনানি নিয়ে সংশ্লিষ্টদের নোটিশ জারি করেছে আদালত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের এক বেঞ্চ মঙ্গলবার ওই নির্দেশ জারি করেছে। শুনানিতে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া লোকদের জীবনে চরম অনিশ্চয়তার কথা আদালতের সামনে তুলে ধরেন আবেদনকারীর আইনজীবী। তিনি যুক্তি দেখান, নির্দিষ্ট আইনি ব্যবস্থা এখনও চালু না করায় নামহীন বিপুল সংখ্যক লোক প্রতিনিয়ত আইনি জটিলতার মধ্যে দিন কাটাচ্ছেন। জমিয়ত উলামার পক্ষ থেকে আদালতে জানানো হয়, নাগরিকপঞ্জি থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর নিয়ম রয়েছে আইনে, কিন্তু সেই আবেদন ব্যবস্থা কার্যকরী করতে এখন অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে ভুক্তভোগী মানুষরা আইনি প্রতিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই আবেদনকারীর যুক্তি বিবেচনা করে শীর্ষ আদালত কেন্দ্র, রাজ্য এবং নাগরিকপঞ্জি রাজ্য সমন্বয়কের কার্যালয়কে জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি নাগরিকপঞ্জি থেকে নাম বাদ পড়া লোকদের আবেদন প্রক্রিয়ায় দেরি নিয়ে সর্বোচ্চ আদালতে আগে থেকে বিচারাধীন অন্য একটি মামলার সঙ্গে জমিয়তের আবেদনকে যুক্ত করার নির্দেশও দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টে আবেদনে জমিয়ত উলামা মূলত দুটি বিষয়ে গুরুত্ব দিয়েছে: নাগরিকপঞ্জিতে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের পরিচয়পত্র প্রদান করা 1955 সালের নাগরিকত্ব আইনের 149A দ্বারা এবং 2003 সালের নিয়মের 13 নম্বর বিধি অনুযায়ী নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত সব লোককে অবিলম্বে জাতীয় পরিচয় প্রদান করতে হবে। তাছাড়া নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া লোকদের জন্য অবিলম্বে আবেদনের প্রক্রিয়া চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।